এই মেয়ের সাথে আমার ছেলের বাসর হবে না। ছেলের মায়ের মুখে এমন কথা শুনে বিয়ে বাড়ি সবাই হতবাক। বিয়ে হয়েছে অথচ বাসর হবে না, এটা কেমন কথা? নিমিষেই বিয়ে বাড়িতে সবার মাঝে এটা নিয়ে কানাকানি শুরু হয়ে গেল। ছেলের মা তার সদ্য বিবাহিত ছেলের বউকে উদ্দেশ্য করে বলে, কি দিয়েছে তোমার বাবা মা আমার ছেলেকে? 50,000 টাকা বিয়ের দিন পণ হিসেবে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার বাবা মাত্র 10,000 টাকা দিল। শাশুড়ির মুখে এমন কথা মোটেও আশা করেনি আলতা নামের মেয়েটি। আপনাদের সাথে আগে পরিচয় হয়নি। একটু আগে যে মেয়েটিকে পণের টাকার জন্য অপমান করা হচ্ছিল তার নাম আলতা। আসলে জন্মের পরে মেয়েটির পুরো শরীর আলতার মতো লাল ছিল, তাই বাপ মা তার নাম রেখেছে আলতা। আর গ্রামে সবাই ভালোবেসে তাকে আলতা বানু বলেই ডাকে। আলতা বানু দেখতে শুনতে খুবই সুন্দরী। গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে আলতা বানুই হলো সবার সেরা। আজ আলতা বানুর যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম হলো সুহান। সুহানের পরিবার আলতা বানুকে দেখতে গেলে প্রথম দেখাতে তাকে পছন্দ করে ফেলে, আর বিয়ের তারিখও ঠিক করে ফেলে। পণ হিসেবে সুহানের মা 50,000 টাকা দাবি করে আলতা বানুর বাবার কাছে। আলতা বানুর বাবা জানে তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, তবুও তিনি মেয়ের সুখের কথা চিন্তা করে রাজি হয়ে যান। কিন্তু বিয়ের দিন মাত্র 10,000 টাকা জোগাড় করতে সক্ষম হয়েছিল আলতার বাবা। সুহানের মা বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করলেও গ্রামের সবার চাপের কাছে সে ব্যর্থ হয়। তাই বাধ্য হয়েই নিজের ছেলেটাকে বিয়েটা করাতে হলো। বিয়ের সব কাজ শেষ করে সুহানের বাড়ির সবাই তাদের বাড়িতে ফিরে এলো। আর বাড়িতে ফিরতেই যা হচ্ছে তা তো আপনারা শুরুতেই শুনতে পেলেন। আলতা কোনো কথা বলছে না, শুধু চুপটি করে দাঁড়িয়ে তার শাশুড়ির অপমানগুলো শুনছে আর নিজের চোখের জল ফেলছে। সুহানের মা মানে আলতা বানুর শাশুড়ি বলল, আমার ছেলের সাথে আজ তোমার বাসর হবে না। যেদিন তোমার বাবা পণের সকল টাকা পরিশোধ করবে ঠিক সেই দিনই আমার ছেলের সাথে তোমার বাসর হবে, আর তোমরা একসাথে থাকবে। এবার আলতা একটু মুখ খুলল আর বলল, মা একটু বোঝার চেষ্টা করুন, আমার বাবা খুব গরিব লোক, তার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও আপনাদের 50,000 টাকা হবে না। তিনি এত টাকা কোথা থেকে দেবেন? সুহানের মা রেগে গিয়ে বললেন, টাকা কোথায় পাবে সে কথা কি আমি জানি? আমরা পণের টাকা পেলেই হলো। যদি টাকা দিতে না পারেন তিনি, তাহলে তোমার উপর দিয়ে সে টাকার ঝড় যাবে। এই কথাগুলো আলতার হৃদয় কোঠাগারে গিয়ে আঘাত করলো। সোহানের মা জোরে জোরে সোহান বলে বলে ডাকতে থাকলো। সোহান এসে জিজ্ঞেস করলো, মা আপনি আমায় ডেকেছিলেন? সোহানের মা বলল, হ্যাঁ তোমাকে ডেকেছি। শোনো। আলতা বানুর দিকে হাত দেখিয়ে বলল, এই মেয়ের সাথে তোমার আজ বাসর হবে না। আমি যতদিন না বলবো তুমি এই মেয়ের ঘরে যাবে না। সোহান মাথাটা নিচু করে নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। সোহানের মা বলল, তুমি রুমে যাও। সোহানা রুমের দিকে যেতে থাকলো, আর আলতা বানুর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। আলতা ও সোহানের দিকে এক নজর তাকিয়ে মাথাটা নিচু করে চোখের জল ফেলতে শুরু করে দিল। সোহানের মা বলল, তুমি আমার সাথে এসো। আলতা সোহানের মায়ের পিছন পিছন গেল। বাসর ঘর সাজানো একটা ঘরে আলতা বানুকে নিয়ে আসা হলো। আর এসেই সোহানের মা আলতা বানুকে বলল, এইটাতে তোমাদের বাসর হওয়ার কথা ছিল, আজ থেকে তুমি এই রুমে থাকবে। এই কথা শেষ করেই সোহানের মা চলে গেলেন। ফুলে ফুলে সাজানো একটা ঘরে আলতা বানু একে বসে আছে। তার চোখের জল যেন কোনোভাবেই থামছে না। আজকের এই রাতে আলতাকে কাঁদতে হচ্ছে। কেমন অভাগে এই মেয়েটি। সারা রাত ভোর শুধু কান্নাকাটি করতে হলো আলতা বানুকে। ভোর রাতে একটু ঘুমিয়ে পড়ছিল আলতা। সকালবেলা সোহানের মায়ের ডাকাডাকিতে আলতার ঘুম ভাঙল। তিনি বলল, উঠে পড়ো, অনেক কাজ আছে, ওগুলো করতে হবে। নতুন বউকে দিয়ে কাজ করাবে সোহানের মা। তবুও আলতার কোনো অভিযোগ নেই। আলতা সব কাজ শেষ করলো, রান্না বান্নাও। সবাই খেতে বসলো। খাওয়ার টেবিলে সোহানের ফুপু চেঁচিয়ে বলল, খাবারে এত লবণ কেন? আলতা একটু খেয়ে দেখলেন, না সবই ঠিক আছে। আলতা বলল, ফুপু লবণ তো ঠিকই আছে। কথাটা বলতেই সোহানের ফুপু তরকারির বাটিটা মেঝেতে ছুঁড়ে মারল আর বলল, আমাকে রান্না শেখাতে এসো না। আলতা মুখে কাপড় চাপা দিয়ে ওখান থেকে নিজের রুমে চলে এলো, আর নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকলো। আর এইদিকে খাবার টেবিলে বসে সোহান সব দেখছিল। বিষয়টা ওর মোটেও ভালো লাগেনি। বিনা কারণে ওর ফুপু মেয়েটাকে অপমান করলো। সোহান খাবার টেবিল থেকে উঠে পড়ল। সোহানের মা সোহানকে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি খাবার টেবিল ছেড়ে উঠে পড়লে যে? সোহান তার মাথাটা নিচু করে বলল, মা আমার খাওয়া শেষ। মা তার জবাবে বলল, ঠিক আছে নিজের রুমে যাও। সোহান আর রুমে চলে গেল। আলতা মেয়েটার জন্য ওর একটু খারাপ লাগছে। বিনা কারণে ফুপু ওকে কথা শোনালো। সোহানের কেন জানি খুব কষ্ট লাগছে।
ও কিছু বলতেও পারে না ওর মায়ের ভয়ে। আসলে সোহানদের বাড়িতে ওর মায়ের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। উনি যা বলেন ঠিক সেটাই হয়। উনার উপর কথা বলার সাহস কারো নেই। এবং কি সোহানের বাবারও। সোহান ওর মায়ের ভয়ে আরো কিছু বলল না। পরের দিন সকালবেলার কথা, সোহান ওর রুমে শুয়ে আছে। আলতাবন উঠোনে বসে থালা বাসন মাজছিল। ঠিক সেই সময় আলতাবানুর বাবা এলো সোহানদের বাড়িতে। আলতাবানুর বাবা নিজের মেয়েকে বিয়ের একদিন পর থালা বাসন ধুতে দেখে একটু অবাক হলো। আলতা ওর বাবাকে দেখে খুব খুশি হলো আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আলতাবানুর বাবা বলল, মা রে, তুই আজকে থালা বাসন পরিষ্কার করছিস? আলতা চুপটি করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ঠিক সেই সময় সোহানের মা বাইরে চলে আসলো। আর সোহানের মা বলল, নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে খুব অবাক হচ্ছেন বেয়াই মশাই? আমিও অবাক হয়েছিলাম যেদিন আপনি 50,000 টাকা পণ দেওয়ার কথা বলে 10,000 টাকা দিয়েছিলেন, কিন্তু তবুও বাধ্য হয়ে আমাকে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে হয়েছে। যতদিন পর্যন্ত বাকি 40,000 টাকা আপনি পরিশোধ না করবেন ততদিন পর্যন্ত আপনার মেয়েকে এইসব করতেই হবে। আলতার বাবা সোহানের মায়ের কাছে হাত জোর করে বলল, বেআইন, আমার মেয়েটা খুব আদরের, ওর এত কষ্ট দেন না। আপনি আমাকে কিছুটা সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। সোহানের মা আর কোনো কথা বলল না, শুধু বলল, আলতা, তোমার বাবাকে তোমার সাথে তোমার রুমে নিয়ে যাও। আলতা বানু ওর বাবাকে ওর রুমে নিয়ে এলো। আলতার বাবা ওর রুমে এসেই আলতাকে বলল, মা, তোর রুমটা তো অনেক বড় রে। আলতা বলল, হ্যাঁ বাবা, অনেক বড় রুম এটা। আলতার বাবা আলতাকে জিজ্ঞেস করলো, মা, এইখানে তুই আর তোর স্বামী থাকিস? তাহলে তোর স্বামীকে দেখছি না কেন? আলতা মনে মনে ভাবল, কি করে বাবাকে সত্যি কথাটা বলি যে তার মেয়ের এখন পর্যন্ত বাসরই হয়নি। আলতা ওর বাবাকে মিথ্যে কথা বলল তিনি তার মায়ের রুমে আছে, ওনার সাথে কি নিয়ে যেন আলোচনা করছে। আলতা বলল, বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। আলতা ওর বাবাকে রুমে রেখে রান্নাঘরে চলে গেল। আলতা রান্না করছিল। এই ফাঁকে আলতা বানুর বাবা রুম থেকে বেরিয়ে বাড়িটা একটু দেখছিল। ঠিক সেই সময় সিঁড়িতে সোহানের ফুপুর সাথে দেখা হয়। আর সোহানের ফুপু জিজ্ঞেস করল, আপনি কে? আর বাড়ির ভিতরে কি করছেন? আলতার বাবা বলল, না মানে আমি হলাম। ঠিক সেই সময় সোহানের মা ওখানে চলে আসলো আর সোহানের ফুপুকে বলল, উনি আলতা বানুর বাবা। সোহানের ফুপু তার দিকে তাকিয়ে একটু উপরে চলে গেল। মনে মনে আলতা বানুর বাবা একটু কষ্ট পেল। তিনি কিছু বলল না। আলতা বানুর বাবা পুরো বাড়িটা ঘুরে দেখল আর ঘুরতে ঘুরতে সোহানের মায়ের রুমের সামনে চলে আসলো আর শুনতে পেল ভিতরে কি নিয়ে যেন চেঁচামেচি হচ্ছে। আলতার বাবা একটু শোনার জন্য চেষ্টা করলো। তিনি শুনতে পেলেন সোহানের ফুপু সোহান আর তার মাকে বলছে, এই নতুন আপদটা বাড়ি থেকে কখন বিদায় হবে? সোহান জিজ্ঞেস করলো, কার কথা বলছো ফুপু? তিনি বলল, তোর শ্বশুর এসেছে, তার কথা বলছি। এই কথা শুনে আলতার বাবা খুব কষ্ট পেল। তিনি আর কিছু না ভেবেই ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর নিজের বাড়িতে ফিরে গেলেন। আলতা খাবার হাতে যখন ওই রুমে আসলো, সে কোথাও ওর বাবাকে দেখতে পেল না। আলতা বুঝতে পারল যে ওর বাবা চলে গেছে। আলতা বানু খাবারগুলো মাটিতে রেখে কাঁদতে থাকলো। অনেকক্ষণ কেঁদেছে আলতা। একটু পর আলতা বানু রুমের সামনে দিয়ে সোহান যাচ্ছিল। আরও শুনতে পেল আলতা বানু কাঁদছে। সোহান ভিতরে ঢুকলো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছেন কেন? আলতা বলল, বাবা এসেছিল, আমাকে না বলেই চলে গেছে। সোহান বুঝতে পারল তিনি কেন চলে গিয়েছেন। সোহান বলল, আপনি কান্না করবেন না, দেখি কি করা যায়। ঠিক সেই সময় সোহানের মা সেই রুমে চলে আসেন আর সোহানের গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, তোমার এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুমি এই রুমে এসেছ? সোহান বলল, মা, আলতা বানুর বাবা কিছু না বলে চলে গেছে, তাই সে কাঁদছিল। আমি তার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভিতরে ঢুকেছি। সোহানের মা বলল, ওর বাবা চলে গেছে তাতে কি হয়েছে? আমরা তো আর জোর করে তাকে বাড়ি থেকে বের করে দিইনি। সে তার নিজের ইচ্ছা অনুযায়ী চলে গেছে, এতে আমাদের কিছু করার নেই। সোহান কিছু বলছে না, চুপটি করে দাঁড়িয়ে আছে। সোহানের মা চেঁচিয়ে বলল, নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। সোহান মাথাটা নিচু করে তার রুমের দিকে চলে আসলো। সোহানের মা আলতা বানুর দিকে উদ্দেশ্য করে বলল, শোনো আলতা, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি আমার ছেলেকে হাত করার কথা ভাবো তাহলে ভুল করবে। আমার ছেলে আমার কথার বিরুদ্ধে কখনো যাবে না, আমি জানি। তুমি তাকে উল্টাপাল্টা বোঝাতে যেও না। আলতা বলল, মা বিশ্বাস করুন, আমি আপনার ছেলেকে কিছুই বলিনি। সোহানের মা আর কিছু বলল না।
তিনি সেই রুম থেকে চলে আসলো। আলতা বানু নিজের রুমে বসেই কাঁদতে থাকলো। তারপরের দিনের কথা, বিদেশ থেকে সোহানের বড় ভাই আর বড় ভাইয়ের বউ আজ বাড়িতে ফিরেছে। সেই খুশিতে বাড়িতে একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছে। তাদের দেখে বাড়ির সবাই তো খুশি। তারা আশায় বাড়ির কাজের পরিমাণ বেড়ে গেল। আলতাকে একাই সব কাজ করতে হচ্ছিল। আলতা বানু রান্নাঘরে একাই রান্না করছিল। সোহানের ভাবি, মানে তার বড় ভাইয়ের স্ত্রী, তার শাশুড়িকে আলতা বানুকে দেখিয়ে জিজ্ঞেস করলো, মা, এই মেয়েটিকে? উত্তরে সোহানের মা বলল, বাড়ির নতুন কাজের লোক। সোহানের ভাবি অবাক হয়ে বলল, আজকাল কাজের লোক এত সুন্দর হয়ে বুঝি? সোহানের মা আর কিছু বলল না। আলতা বানু রান্নাবান্না শেষ করে তার রুমে চলে গেল। এতগুলো মানুষের জন্য খাবার রান্না করেছে আলতা, তাই খুব ক্লান্ত হয়ে সে বিছানায় শুয়ে পড়েছে। আসলে এই বাড়িতে সবাই খাওয়ার আগে বউদের খাওয়া দাওয়া নিষেধ, তাই সবসময় আলতাকে পরে খেতে হয়। আলতা শুয়েছিল। ঠিক তখনই সোহানের বিদেশ ফেরত ভাবি আলতা রুমের দরজায় এসে জিজ্ঞেস করলো, আমি কি ভিতরে আসতে পারি? আলতা উঠে বসে পড়ল আর বলল, আরে ভাবি, আপনি আপনি আমার রুমে আসবেন, আবার অনুমতির কি আছে? তিনি আলতা রুমে ঢুকে পড়ল আর একটা সুন্দর হাসি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আলতা বলল, আমার নাম আলতা বানু। ভাবি বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটাও তেমনই সুন্দর, বেশ মানিয়েছে দুটোই। সোহানের ভাবি জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে চেনো? আলতা বলল, জি, আমি আপনাকে চিনি। তিনি জিজ্ঞেস করলেন, বলো তো আমি কে? আলতা বলল, আপনি হলেন এই বাড়ির বড় ছেলের বউ। আপনারা বিদেশ থেকে ফিরেছেন। সোহানের ভাবি বলল, তুমি তো সবই জানো দেখছি। সোহানের ভাবি আরও জিজ্ঞেস করলেন, আচ্ছা, মাসে কত টাকা মাইনে পাও এই বাড়ি থেকে? সোহানের ভাবির মুখে এই মাইনের কথা শুনে আলতা খুবই অবাক হলো আর বলল, মাইনে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ভাবি। সোহানের ভাবি বলল, এই বাড়িতে যে তুমি কাজ করো, তারা তোমাকে কত টাকা মাইনে দেয়? আলতা অবাক সুরে বলল, টাকা দেবে কেন ভাবি? এই কাজগুলো করা তো আমার দায়িত্ব। আমি তো এই বাড়ির ছোট বউ। এই কথা শুনে সোহানের ভাবি খুবই অবাক হলো আর জিজ্ঞেস করলো, তুমি সত্যি এই বাড়ির ছোট বউ, মানে আমাদের সোহানের স্ত্রী? আলতা বলল, জি ভাবি, আমি এই বাড়ির ছোট বউ। সোহানের ভাবি বলল, তাহলে মা আমাকে কেন বলল যে তুমি এই বাড়ির নতুন কাজের লোক? এই কথাটা শুনে আলতা খুবই কষ্ট পেল। তার মানে এই বাড়ির সবাই তাকে কাজের লোক ছাড়া আর কিছু ভাবে না। আলতা কথাটা শুনে কাঁদতে থাকলো। ভাবি বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, তাই তোমাকে কাজের লোক ভেবে ফেলেছি। আমি আসলে মায়ের কথাটা বিশ্বাস করতে পারিনি, তাই জানার জন্য তোমার রুমে এসেছিলাম। আলতা বলল, ঠিক আছে ভাবি, আপনি তো আর জেনে শুনে বলেননি, আমি কিছু মনে করিনি। সোহানের ভাবি আলতার কথা শুনে খুবই খুশি হলেন। মেয়েটা কি শান্তশিষ্ট। সোহানের ভাবি বলল, রাতে পার্টি আছে, তুমি সেজে গুজে ওখানে চলে যেও। আলতা বলল, যদি মা কিছু বলেন? ভাবি জানালো, আমি তো আছি, আমি সামলে নেব তাকে। রাতের বেলা পার্টি শুরু হলো। আলতা বড় ভাবির কথা মতো শাড়ি পরে পার্টিতে যায়। পার্টিতে অনেক লোক উপস্থিত ছিল। আলতা ওখানে যেতেই সোহানের ফুপুর সামনে পড়ে গেল আর তিনি চেঁচিয়ে বললেন, তুমি এইখানে কি করছো? এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সোহানের ফুপু বলল, তোমার মতো ছোট লোকের জন্য এই পার্টি না। আলতা চুপ করে দাঁড়িয়ে আছে। সোহানের বড় ভাবি ওখানে আসলো আর বলল, ফুপু আপনি চুপ করুন, কি বলছেন এসব? আলতা দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। সোহান সামনে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু কিছুই বলছে না। সোহানের ভাবি সোহানের দিকে এগিয়ে গেল আর সোহানের গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, ছি, তোমার স্ত্রীকে এভাবে সবার সামনে অপমান করছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছো? লজ্জা উচিত তোমার। সোহান বলল, ভাবি তুমি আমাকে মারলে? সোহানের ভাবি বলল, তোমাকে তো আমি একটা চর মেরেছি, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে আরো কয়েকটা বসিয়ে দিতে। সোহান মাথাটা নিচু করে গালে হাত বোলাতে থাকলো। সোহানের মা সোহানের ভাবির দিকে এগিয়ে এলো আর তাকে উদ্দেশ্য করে বলল, বড় বউ, তোমার এত সাহস, তুমি এই গরিব মেয়েটার জন্য আমার ছেলের গায়ে হাত তুলেছ? সোহানের ভাবি বলল, মা, এখানে সাহসের কিছুই নেই, আপনার ছেলে ভুল করেছে, তাই বড় হিসেবে আমি তার ভুলটা আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছি। সোহানের মা চেঁচিয়ে বলল, আমার ছেলের ভুল ধরার জন্য তার মা আছে। তখনই সোহানের ভাবি বলে উঠল, ছেলের মাই যখন ভুল করছে তখন ছেলের ভুল তিনি কি করে ধরাবে? সোহানের মা জিজ্ঞেস করল, কি বলতে চাও তুমি? আমি ভুল করেছি? সোহানের ভাই বলল, হ্যাঁ, আপনি ভুল করেছেন। একটা অসহায় মেয়ের উপরে আপনারা এইভাবে অত্যাচার করতে পারেন না। আর আমি
এ বাড়ির বড় বউ, আর বউ হিসেবে বাড়ির অন্য একটা বউয়ের উপর অন্যায় আমি কখনোই মেনে নিতে পারি না। সোহানের মা বলল, ওর বাবা 50,000 টাকা দেবে বলেছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র 10,000 টাকা দিয়েছে। তো এই মেয়েকে কি রাজরানী করে রাখবো নাকি? সোহানের ভাবি বলল, রাজরানী করে না রাখলেন, কিন্তু তার অধিকারটুকু তো দেবেন। সোহানের মা আর কিছু বলছে না। এবার সোহানের ভাবি তার ফুপুর দিকে এগিয়ে গেল আর তাকে উদ্দেশ্য করে বলল, ফুপু, নিজের সংসারটা তো খেয়েছো, এখন এই সংসারটাও কি খাওয়ার প্ল্যান করছো নাকি? এই কথা শুনে সোহানের ফুপু বলে উঠল, কি এত বড় কথা আমাকে? আমি আর এই বাড়িতে থাকবো না, আজকেই চলে যাবো এই বাড়ি থেকে। সোহানের ফুপু বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইলে সোহানের মা ও বাবা তাকে আটকালেন। এই দিকে আলতা বানু মুখে কাপড় চাপা দিয়ে ওখান থেকে দৌড়ে নিজের রুমে চলে এলো। পেছন পেছনে সোহানের ভাবিও এলেন। আলতা বানু রুমে এসে বিছানায় শুয়ে কাঁদতে থাকলো। সোহানের ভাবি রুমে এসেই আলতাকে বলল, আমি দুঃখিত বোন, পার্টিতে ডেকে তোমাকে এইভাবে অপমান করতে চাইনি আমি তো শুধু তোমার অধিকারটুকু ফিরে দেওয়ার জন্য চেষ্টা করছি। তিনি আলতা বানুকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোহান তোমাকে কতটা ভালোবাসে? আলতা বানু চোখের জল মুছতে মুছতে বলল, ভাবি, এখন পর্যন্ত আমাদের বাসরই হয়নি, সে আমার রুমে আসে না, তাহলে ভালোবাসার প্রশ্নটা কিভাবে আসে বলুন? ভাবি বলল, কি বলো এসব? আজ 3 দিন হলো বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বাসর হয়নি মানে কি? আলতা বলল, মা বলেছে যেদিন পর্যন্ত আমার বাবা পণের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারবে ওই দিন পর্যন্ত আমাদের বাসর হবে না। সোহানের ভাবি বলল, ছি, এতটা নিচে নেমে গেছে এই মহিলা, আমি এই বিষয়টা দেখছি, তুমি রেস্ট নাও। সোহানের ভাবি আলতা রুম থেকে বেরিয়ে সোহানের রুমের দিকে আসতে থাকলো। তিনি সোহানের রুমে চলে গেলেন আর এসে দেখেন সোহান মন খারাপ করে বিছানায় বসে আছে। ভাবি জিজ্ঞেস করলো, কি রে সোহান, এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? আমি চোর মেরেছি বলে তুই আমার উপর কষ্ট পেয়ে রেগে আছিস, তাই না? সোহান বলল, আমি এখন কি করব ভাবি, কি করা উচিত আমার? ভাবি সোহানের মাথায় হাত বলিয়ে বলল, শোন, একটা কথা বলি, অন্যায়কে কখনো সাহায্য করতে নেই, সেটা যেই করুক না কেন, হোক সেটা তোর মা, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ভাবি আরো বলল, দেখ, মেয়েটা তার সবকিছু ছেড়ে এখানে এসে পড়ে আছে, আর বিনিময়ে সে অপমান আর অত্যাচার পাচ্ছে। বেচারির কপালে স্বামীর ভালোবাসাটুকুও জুটল না, নিজের স্ত্রীকে রক্ষা করতে শেখো। এইসব বলে সোহানের ভাবি ওখান থেকে চলে এলো। বিকেলবেলা সোহানের মা তার মেয়েকে ফোন করলো, মানে সোহানের বড় বোনকে, ওর নাম সুমাইয়া। ফোন করে বলল, সুমাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর ছোট ভাই সোহানের বউয়ের জন্য আমাকে শুধু অপমানিত হতে হচ্ছে, তুই এসে এর একটা বিহিত কর। আসলে সোহানের বোন সুমাইয়া ঠিক ওর মায়ের মতোই, ওর মায়ের থেকে আরো এক ধাপ উপরে বললেও ভুল হবে না। ও বলল, ঠিক আছে মা, আমি আমার শাশুড়িকে বলে কালই চলে আসছি। পরের দিন সকালবেলা সোহানের বোন সুমাইয়া তাদের বাড়িতে চলে এলো। বিকেলবেলার কথা, সোহানের মা বাড়িতে ছিল না, কিন্তু আলতা বানুর বাড়ি থেকে ফোন আসলো আর তাকে জানানো হলো তার বাবা খুবই অসুস্থ আর সে যেন এখনই তার বাপের বাড়িতে চলে আসে। আলতা বানু সব গুছিয়ে নিল বাপের বাড়ি আসবে বলে। যেই আলতা বেরোবে ঠিক তখনই সোহানের বোন আলতার পথ আটকে দিল আর বলল, মায়ের হুকুম ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। আলতা অনেক রিকোয়েস্ট করলো, তবুও কোনো কাজ হচ্ছিল না। তখনই বড় ভাবি ওখানে আসলো আর বলল, সুমাইয়া, ওকে যেতে দাও, এটা ওর বাবার বাঁচা মরার প্রশ্ন। সুমাইয়া বলল, মায়ের হুকুম ছাড়া আমি কিছু করতে পারবো না। সোহানের ভাই বলল, আমি মাকে সামলে নেব, আর সোহানকে বলল সে যেন আলতার সাথে যায়। সুমাইয়ার কথার বিরুদ্ধে গিয়ে সোহান আলতা বানুকে সাথে নিয়ে আলতার বাপের বাড়ির দিকে রওনা দিল। ওখানে ওরা সারা বিকেল কাটালো। এখন আলতার বাবা মোটামুটি সুস্থ, তাই ওরা বাড়িতে ফিরে আসছিল। ওরা তখন গাড়িতে ছিল। গাড়িতে থাকা অবস্থায় আলতা জিজ্ঞেস করলো, আচ্ছা, মায়ের হুকুম ছাড়া আমরা এসেছি, যদি কিছু হয়? সোহান বলল, যা হবার হোক। সোহান আর আলতা বাড়িতে পৌঁছে গেল। সোহানের মা খুব রেগে আছে। আলতাকে দেখা মাত্রই তিনি আলতার দিকে এগিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার হুকুম ছাড়া এই বাড়ি থেকে বেরিয়েছ? এই কথা বলে তিনি আলতাকে চর মারার জন্য হাত তুললেন। আর তখনই সোহান তার মায়ের হাতটা ধরে ফেলল আর বলল, মা, বিনা অপরাধে তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলতে পারো না। সোহানের মুখে এমন কথা শুনে সোহানের পরিবারের সবাই তো পুরোই অবাক। এই বুবা ছেলের মুখে কথা ফুটল কিভাবে? সোহানের মা তো সোহানের দিকে হা করে তাকিয়ে আছে আর বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত আটকেছ? এতটা অধঃপতন হয়েছে আজ তোমার? এই কথা বলেই সোহানের মা
সোহানকে মারবে বলে হাত উঠালো। আর এবার সোহানের বড় ভাবি এসে সোহানের মায়ের হাতটা ধরে ফেললো আর বলল, মা আপনি ওকে মারতে পারেন না, ও তো ঠিকই বলছে। আপনারা ওর স্ত্রীকে ওর সামনে বিনা কারণে অপমান অত্যাচার করলে ও চুপ থাকবে কিভাবে? আর আপনারা টাকার জন্য এতটা নিচে নেমে গেছেন, এটা আমি ভাবতেও পারছি না মা। আপনারা নাকি টাকার জন্য নিজের ছেলের আর তার বউয়ের বাসর হতে দেননি, তাদেরকে একে অপর থেকে আলাদা করে রেখেছেন। ছি, ভাবতে পারছি না আমি এই বাড়ির একজন বউ। সোহানের মা এবার কিছুক্ষণ চুপ থেকে বলল, বড় বউ, তোমার আশকারা পেয়ে সোহানের সাহস এতটা বেড়ে গিয়েছে। সোহানের ভাই বলল, না মা, আমি ভুল কিছু ওকে শিখাইনি, আমি শুধু ওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটা ভুল আর কোনটা সঠিক, আর সোহান সেটা বুঝতেও পেরেছে। সোহানের মা বলল, এই আলতা বানোর জন্যই আমার বাড়িতে যত সমস্যা, ও আর এই বাড়িতে থাকতে পারবে না। এই কথা বলা শেষ করে সোহানের মা আলতার হাত ধরে বাইরের দিকে টেনে আনতে থাকলো আর বলতে থাকলো, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। সোহান আর তার ভাবি বারবার বলছে, মা কি করছো, আলতাকে ছেড়ে দাও, কিন্তু তিনি কারো কথাই শুনছে না। তিনি আলতাকে টেনে দরজার সামনে নিয়ে এসেছে। ঠিক তখনই সোহানের মায়ের সামনে সোহানের বাবা দাঁড়িয়ে গেল আর বলল, কোথায় নিয়ে যাচ্ছ বাড়ির বউকে? সোহানের মা বলল, এই গরিব মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি, যাতে বাড়ির সব ঝামেলা দূর হয়ে যায়। সোহানের বাবা সোহানের মায়ের গালে একটা চর বসিয়ে দিল আর বলল, অনেক সহ্য করেছি তোমার এইসব অন্যায়, কখনো কিছু বলিনি তোমাকে, কিন্তু আজ তুমি তোমার সীমানা লঙ্ঘন করেছ। কতটা নিচে নেমে গিয়েছো তুমি, বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। সোহানের মা এবার আলতা বানোর হাতটা ছেড়ে দিল। সোহানের বাবা আলতা বানোর মাথায় হাত রেখে বলল, মা আলতা, তুমি তোমার রুমে যাও। আর সবাইকে উদ্দেশ্য করে বলল, যে যার রুমে যাও। সবাই নিজেদের রুমে চলে গেল। আলতা ওর রুমে চলে গেল আর গিয়ে ভাবছিল, আজ ওর জন্যই এই বাড়িতে যত সমস্যা, ওর জন্যই বাবা আজ মায়ের গায়ে হাত তুলল। কেন জানি নিজেকে ওর খুব অপরাধী মনে হচ্ছে। আর এদিকে সোহানের ভাবি সোহানের রুমে গেল আর সোহানের ভাবিকে দেখেই জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, আমি কি অন্যায় কিছু করলাম আজকে? ভাবি বলল, না, তুমি অন্যায় কিছু করোনি, তুমি যা করেছো তা সবই ঠিক করেছো। তিনি আরো বলল, এই বাংলার জমিনে এমন আরো অনেক আলতাবানু রয়েছে যারা প্রতিনিয়ত পণের টাকার জন্য অত্যাচারিত হচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে তোমার মতো সোহানকে রুখে দাঁড়াতে হবে। সোহান বলল, কিন্তু ভাবি, আজ আমাদের জন্য বাবা মায়ের গালে চড় মারল। ভাবি বলল, বাবা তো ভুল কিছু করেনি, তিনি তার স্ত্রীকে শাসন করেছেন, তুমি কিছু চিন্তা করো না। পরের দিন সকালের কথা, আলতা বানোর নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ও মনে মনে ভাবছে, ওর জন্য মাকে মার খেতে হলো। তাই আলতা আস্তে আস্তে সোহানের মায়ের রুমের দিকে গেল। গিয়ে দেখলো সোহানের মা বিছানায় শুয়ে আছে। আলতা আস্তে করে সোহানের মায়ের পা দুটো জড়িয়ে ধরল আর বলল, মা আমাকে ক্ষমা করে দিন। সোহানের মা বলল, কে? তিনি মাথা তুলে দেখল আলতা বানো তার পা দুটো জড়িয়ে ধরে আছে। তিনি আলতাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি আমার রুমে এসেছো কেন? আমার রুমে আসার অনুমতি তোমাকে কে দিয়েছে? আলতা বলল, মা বিশ্বাস করুন, বাবার হাতে আপনাকে মার খাওয়ানোর কোনো ইচ্ছা আমার ছিল না। সোহানের মা বলল, তুমি আমার পা ছাড়ো আর আমার রুম থেকে বেরিয়ে যাও। একে তো তুমি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছ, আমার বড় বউকে আমার বিরুদ্ধে খেপিয়েছ, আর এখন ঢং করে ক্ষমা চাইতে এসেছ। তুমি এখনই আমার রুম থেকে বেরিয়ে যাও, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। আলতা কান্না করা অবস্থায় সোহানের মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো। আর বাইরের দরজার আড়াল থেকে চুপি চুপি সবই দেখছিল সোহান। সোহান মনে মনে ভাবছে, কতটা সহজ সরল এই মেয়েটা, নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও নিজে থেকে ক্ষমা চাচ্ছে। সোহান আলতা রুমে গেল আর গিয়ে দেখল আলতা কাঁদছে। সোহান রুমে যেতেই আলতা চোখের জল মুছতে থাকলো। সোহান কোনো কথা না বলেই আলতাকে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় আলতার মুখ লজ্জায় পুরো লাল হয়ে যায়। সোহান বলল, অনেক কষ্ট পেয়েছ, আর পেতে দিব না। আলতা বলল, মা যতদিন আমাকে বউ হিসেবে না মানছে, আমি চাই না আপনি আমার কাছে স্ত্রীর অধিকার দাবি করুন। সোহান বলল, ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলার কথা, আজ আলতার শরীরে হালকা জ্বর হয়েছে, তাই সকালে ঘুম থেকে উঠতে পারিনি। সকালবেলা সোহানের ফুপু আলতা আলতা বলে চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। আলতাও সুস্থ, তবুও উঠে বাইরে গেল। আর তাকে দেখেই ফুপু বলল, আমার রুমে এখনো চা চাইনি কেন? নবাবের বেটির মতো শুয়ে থাকলেই হবে? তখন সেখানে সোহান চলে এলো আর বলল, কি হয়েছে আলতা? আলতা বলল, আমার শরীরটা ঠিক নেই আজ, তাই সকালের চাটা দিতে পারিনি, তাই ফুপু এমন করছে।
সোহান আলতার কপালে হাত দিয়ে দেখল তার শরীরে জ্বর। সোহান রেগে তার ফুপুকে উদ্দেশ্য করে বলল, আলতা এই বাড়ির কাজের লোক না, এই বাড়ির বউ। আজ থেকে ও আর কোনো কাজ করবে না, তোমরা নিজের কাজ নিজে করবে, আর চাটাও নিজে বানিয়ে খাবে। সোহানের মুখে এমন কথা মোটেও আশা করেনি সোহানের ফুপু। ফুপু সোহানকে আর একটা কথাও বলল না, তিনি ওখান থেকে চলে আসলো। সোহান আলতাকে বলল, আমার সাথে চলো। আলতাকে সাথে নিয়ে আলতা রুমের দিকে আসতে থাকলো সোহান, কিন্তু আলতা হাঁটতে পারছিল না। তাই সোহান আলতাকে ওর কোলে তুলে নিল আর হাঁটতে থাকলো। আলতা একটু লজ্জা পাচ্ছিল। আলতার রুমের দিকে যাওয়ার পথে ভাবি আর ভাইয়ের সাথে তাদের দেখা হয়ে যায়। আলতাকে সোহানের কোলে দেখে সোহানের ভাবি একটা মুচকি হাসি দিল। সোহান বলল, ভাবি আসলে আলতা বানোর শরীরে খুব জ্বর, তাই হাঁটতে পারছিল না, তাই বাধ্য হয়ে ওকে কোলে তুলে নিতে হলো। তোমরা অন্য কিছু ভেবো না কিন্তু। ভাবি বলল, আরে না, তোমার বউকে তুমি কোলে নিয়েছো, আমরা কি মনে করব। ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে বলল, নিজের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু শেখো, কিভাবে বউকে আদর করতে হয়। ছোট ভাই আর তার বউয়ের সামনে ভাবির মুখ থেকে এমন কথা শুনে ভাইয়া খুবই লজ্জা পেল। ভাইয়া ভাবিকে বলল, চলো আমরা রুমে যাই। ভাইয়া আর ভাবি তাদের রুমে চলে গেল। সোহান আলতা বানুকে কোলে নিয়ে আলতার রুমে চলে এলো। আর রুমে আসতেই আলতা জিজ্ঞেস করলো, কোলে নেওয়ার কি দরকার ছিল? বড় ভাই আর ভাবি কি ভাববে আমাদের? এই কথা শুনে সোহানের একটু রাগ হলো, তাই আলতার কাছ থেকে উঠে আসতে চাইল সে। যেই উঠতে যাবে অমনি আলতা সোহানের হাতটা খপ করে ধরে ফেলল আর বলল, আরে রাগ করছেন কেন? সোহান বলল, আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে কে কি বলল আমার কিছু আসে যায় না। আলতা আর কিছু বলল না। সোহান আলতাকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসলো। সন্ধ্যাবেলা সোহান তার ভাবির রুমে চলে গেল আর গিয়ে ভাবিকে বলল, ভাবি একটা কিছু করো। ভাবি বলল, কি করব? সোহান বলল, এমন একটা কিছু করো যাতে মা আলতাকে মন থেকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেয়, আর তখনই আলতার কাছে আমি আমার অধিকার নিয়ে যেতে পারবো। ভাবি বলল, ঠিক আছে, অপেক্ষা করো, দেখি কি করা যায়। কিছুদিন পরের কথা, হঠাৎ করে সোহানের মায়ের শরীরে কি যেন বের হয়েছে, যার ফলে মায়ের শরীরে প্রচণ্ড জ্বর। সোহান আর তার ভাবি মাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার শরীরে খুব ভয়ানক একটা চর্মরোগ হয়েছে, যে রোগ আস্তে আস্তে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, আর এটি একমাত্র ভালো পরিচর্যার ফলেই ভালো হতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা ছোঁয়াচে রোগ, যে আপনার সেবা যত্ন করবে তারও এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তারের মুখে এসব কথা শুনে সোহানের মা খুবই ভেঙে পড়ল। সোহান আর তার ভাবি তার মাকে বাড়িতে নিয়ে চলে আসে। আর বাড়িতে এসেই সোহানের ভাবি সোহানের বোন আর তার ফুফুকে ডাকলো আর তাদের উদ্দেশ্য করে বলল, মায়ের শরীরে খুবই বাজে একটা চর্মরোগ হয়েছে, যেটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। সঠিকভাবে তার সেবা যত্ন করতে পারলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এই কথা শুনে সোহানের ফুফু বলল, এটা কোনো বিষয় হলো? আমি আর সুমাইয়া মিলে সোহানের মাকে সুস্থ করে তুলব। সোহানের ভাই বলল, কিন্তু এই রোগটা ছোঁয়াচে, যে তার সেবা যত্ন করবে তারও এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কথা শুনে সোহানের ফুপু ও বোন দুজনেই চুপ হয়ে গেল। সোহানের মাকে তার রুমে দিয়ে আসলো সোহান। পরের দিন সকালবেলার কথা, সোহানের ফুপু রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে। সোহানের মা সোহানের ফুপুকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? সোহানের ফুপু বলল, সে তার বাড়ি ফিরে যাচ্ছে, বাড়ির কথা নাকি তার খুব মনে পড়েছে। সোহানের মা আর কিছু বলল না। বিকেলবেলা সোহানের বোন তার মায়ের রুমে আসলো আর বলল, মা, আমার শাশুড়ি আমাকে ফোন দিয়েছিল, আমাকে এখনই ফিরে যেতে হবে। সোহানের মায়ের আর বোঝার বাকি রইল না যে তার এই অসুখের জন্যই সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। সোহানের মা মনে মনে খুব কষ্ট পায়। ইদানিং সোহানের ভাবিও তার রুমে আর আসে না। আলতা বানুকেও জানানো হলো এই রোগের কথা, যে সে যদি সোহানের মায়ের সেবা যত্ন করে তাহলে তারও এই রোগটি হতে পারে। এই কথা শোনার পরও আলতা ভয় পেল না। আলতা তবু সোহানের মায়ের সেবা যত্ন করতে থাকলো। 2 দিন পরের কথা, সোহানের মা আলতাকে ডাকলো আর বলল, আলতা, সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? তোমাকে তো অনেক অত্যাচার করেছি, তারপরও কেন আমার সেবা যত্ন করছো? আলতা সোহানের মায়ের পায়ের কাছে বসলো আর বলল, মা, বাঙালি ঘরের মেয়েদের শাশুড়ি আর নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ আপনার জায়গায় আমার মা থাকলে আমি এই কাজটাই করতাম। আপনার ছেলের বউ হিসেবে এখন আপনার সেবা করা আমার কর্তব্য। সোহানের মায়ের চোখ থেকে 2 ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়ল। ঠিক সেই সময় সোহানের ভাবি ও সোহান সেই ঘরে প্রবেশ করল আর সোহানের মাকে বলল,
দেখেছেন মা, আপনি যাদের আপন ভেবেছিলেন তারা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আর যাকে দিনের পর দিন অত্যাচার করেছেন সেই দিন শেষে আপনার পাশে আছে। আসলে সত্যি বলতে আপনার কোনো অসুখই হয়নি, পুরোটা একটা সাজানো নাটক ছিল। আমরা আপনাকে দেখাতে চেয়েছিলাম কে আপনার কাছের লোক, আর আলতা এই বাড়ির বউ হিসেবে কতটা যোগ্য। তাই তো সত্যিটা আলতার কাছ থেকেও লুকিয়েছিলাম। এবার সোহানের মা কাঁদতে কাঁদতে আলতাকে জড়িয়ে ধরল আর বলল, আমাকে ক্ষমা করে দাও আলতা, আমি পণের টাকার জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো তোমার উপর এত অন্যায় ও অত্যাচার করেছি। আলতা বলল, আপনি আমার মায়ের মতো, আর মায়ের হাত কখনোই ক্ষমা চায় না, ওই হাত সব সময় দোয়া করে। এবার সোহানের ভাই বলল, মা এবার তাহলে ওদের বাসরটা হবে তো? সোহানের মা বলল, শুধু বাসর কেন, আমি ওদের বিয়েটা আবার নতুন করে ধুমধাম করে দেব। সোহান আর আলতার নতুন করে বিয়ের আয়োজন করা হয়েছে আজ। আলতার জীবনের সব দুঃখ কষ্ট শেষ হলো, আর শুরু হলো সুখের দিন। পণ বা যৌতুক হলো আমাদের দেশের একটা মরণবেধি সমস্যা। এই সমস্যার ফাঁদে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার আলতার জীবন। আমি তো মাত্র একটা আলতার জীবনের দৃশ্য তুলে ধরেছি, যা বাংলাদেশের চিত্রে অতি নগণ্য। আরেকটি কথা, দুনিয়ার সব শাশুড়ি যেমন এক না, তেমনি সব ছেলের বউ এক না। সব শাশুড়িদের উচিত তার ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখা, আর সকল ছেলের বউয়ের উচিত নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখা। তবে এই প্রতিটা ঘরে সুখ শান্তি থাকবে।